হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার বাড়ির লোকও ভালো আছে। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30। আজকে হচ্ছে মঙ্গলবার। দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আমার দালানের চারিদিক থেকে জল পড়ছে। দালানে কোথাও হাঁড়ি, কোথাও বাটি বসিয়ে দিয়েছি যাতে আর কি দালানটা না ভিজে যায়। বসিয়েছি তো ঠিকই, কিন্তু একদম জল আটকাচ্ছে না, অনবরত জল পড়ে যাচ্ছে আর দালান মেশিনপত্র সব ভিজে গেছে। সেটা আমি পরে পরিষ্কার করব। এখন এই যে চা বানাতে চলে এসেছি। তো মায়ের আজকে শরীরটা একদমই ভালো না। সকালবেলা না আমার 6:30টার দিক করে ঘুম ভেঙে গেছিলো, তবে বাইরে বৃষ্টি হচ্ছিলো বলে ওঠা হয়নি। তো এখন ওই 7:30টার দিক করে উঠলাম, উঠেই চা বানাচ্ছি। মায়ের জন্য লিকার চা বানাবো। মা বললো দুধ চা খাবে না, তো মায়ের না শরীরটা খারাপ হয়েছে, সর্দি হয়েছে, তাই জন্য একটু আদা দিয়ে লিকার চা বানালে খেলে ভালো লাগবে। আর আমিও তো চা খাবো। আর আজকে না শরীরটা অনেকটা সুস্থ আছে। 2-3 দিন তো ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব একটা বৃষ্টি হয়নি। তবে আজকে আবার সকাল থেকে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর মা কয়েকদিন তো ঘরের কাজকর্ম করেছে, ওই বৃষ্টিতে ভিজে ভিজে করেছে বলে না মায়ের শরীরটা বেশি আর কি অসুস্থ হয়ে গেছে। তো মা এখন রেস্ট নিচ্ছে। তো এদিকে আমি এই যে টিফিন বানাতে চলে এসেছি। তো এখন এই গোলা রুটি বানাবো। কালকে ওই খিচুড়ি করেছিলাম, কিছুটা খিচুড়ি আছে। আর ঠান্ডাতে না মাথার যন্ত্রণা হচ্ছে আর সর্দিও হয়েছে, তাই জন্য একটু আদা দিয়ে লিকার চা বানিয়ে দিলাম। আর এখন দেখো মা কিন্তু ওই ঘরে শুয়ে পড়ে, যে মায়ের শরীর একদম ভালো লাগছে না। আমি এদিকে বানাচ্ছি টিফিন, সকালবেলার টিফিন বানাচ্ছি। আর তার সঙ্গে একটু মেয়ে নিয়ে চলে যাবে স্কুলে, মেয়ে খেয়ে যাবে আবার নিয়েও যাবে। হাজব্যান্ডের জন্যও বানাচ্ছি। তো আজকে পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে বানালে ভালো হতো, তবে হাজব্যান্ড খাবে বলে এমনি আর কি নুন দিয়ে বানিয়ে নিচ্ছি গোলা রুটি। তো গোলা রুটি খেতে আমার বেশ ভালোই লাগে। সকালবেলা টিফিনে মাঝে সাঝেই আমি করি, তো আমার মাও খায়। তো বাড়িতে কিন্তু বানায় না নিজের জন্য, যখন বানায় তখন শুধুমাত্র বাপি একা খায়। বলো তো, আমার মা না মুড়ি খেতে একটু বেশি ভালোবাসে, তাই জন্য সকালবেলা টিফিন বানালেও মায়ের জন্য কিন্তু কোনোদিনই টিফিন বানায় না। এদিকে দেখো কয়েকটা হয়ে গেছে, আর 2-3টের মতো হবে, সবগুলো করে নেব। আর এদিকে কিন্তু একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে ডাল বসিয়েছি, মুগের ডাল। হাজব্যান্ডের জন্য আলাদা রান্না হবে আর আমাদের জন্য আলাদা হবে। তো হাজব্যান্ডের জন্য মুগের ডাল আর আলু পোস্ত পটল ভাজা করে দেবো, আর আমাদের জন্য ডিমের ঝোল করব। এই হচ্ছে দুপুরের মেনু। তো মাছ এনে দিয়েছে, কিন্তু সব কিছু তোড়জোড় করে দেওয়ার পর মাছটা নিয়ে এসছে। তো আমি তো ডিমের জন্য সবটাই আর কি রেডি করে নিয়েছিলাম, তাই আর মাছটা আজকে করলাম না। মাছটা ধুয়ে ভিজে রেখে দিয়েছি। চিংড়ি মাছ এনেছে আর রুই মাছ এনেছে। আমার কিন্তু চান হয়ে গেছে এখন অনেকটা সময় পর। তো সেই সকালবেলা চাটা খেয়ে টিফিন বানিয়েছিলাম, তারপরে কিন্তু ঘর দালান সব পরিষ্কার করে মুছে নিয়েছি। মা কিন্তু সকালে মুছেছিল, কিন্তু অতটাও পরিষ্কার হয়নি। তো আমার আবার ঘর দালান না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একদম ভালো লাগে না। তাই কি করলাম, শরীরটা ভালো আছে বলে বিছানাপত্র গুছিয়ে ঘর দালান ভালো করে আবার মুছে নিলাম। নিয়ে তো উঠোনটা ঝাড়ু দিলাম, অনেক বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে চান করে নিলাম। চান করে পুজো করে আর এখন এই যে চলে এসেছি আবার কাজে। তো আজকে রান্নাটা আমাকেই করতে হবে। সকালবেলা ওই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, মা নামিয়ে নিয়েছে। তো মা অনেকটা আগিয়ে রেখেছে, মানে ওই আলু পোস্তর আলুটা ভাজা হয়ে গেছে, ডিমের ঝোলের আলু ভাজা হয়ে গেছে। এখন শুধু রান্নাটা বসালেই হয়ে যাবে। তবে মাকে এদিকে আমি পরিষ্কার করছিলাম, তখন মাকে বলেছিলাম যে আলু পোস্তটা একটু বানিয়ে দিতে। তো মা আলু পোস্তটা বানিয়ে দিয়েছে। এখন আমি এই যে ডিমের ঝোলটা বানাবো। তো আজকে না একবারে দুবেলা রান্না করে নিচ্ছি, শুধুমাত্র আমাদের জন্য। হাজব্যান্ডের জন্য ওবেলা হবে, কি বলো, রোজ রোজ না এবেলা ওবেলা রান্না করার একটা চিন্তা। এই জন্য আর কি মাকে বলেছিলাম একবারে দুবেলার করে নাও। তো হাজব্যান্ডের জন্য বেলা একটু বেগুন ভেজে দেবো, একটু আলু ভেজে দেবো, হয়ে যাবে। আর আমাদের এই যে ডিমের ঝোল বানাবো, তো এটা দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে। মাঝে মধ্যে না একটু রান্নার ছুটি হলে ভালো লাগে। তো রোজ রোজ দুবেলা রান্না করছে মা, যেই থেকে এসেছে সেই থেকে কিন্তু অনবরত সংসারে কাজ করে যাচ্ছে। তো আজকে একটু মাকে রেস্ট দিলাম, যেহেতু আমার শরীরটা অনেকটা সুস্থ আছে। তাই জন্য বললাম, মা তো অসুস্থ হয়ে গেছে, তো মাকে বললাম আজকে তুমি রেস্ট নাও, আজকে ঘরের কাজকর্ম সব আমি করছি। তো মা না কি বলতো, নিজের যে যার ঘরে সে তার ঠিক আছে। মা এখানে এসে না একদম মানে কি বলবো, মায়ের ভালো লাগছে না। শুধু আমাকে বলছে তুই তো এখন সুস্থ হয়ে গেছিস, আমি বাড়ি চলে যাব। আর আমার হাজব্যান্ড এদিকে যেতে দিচ্ছে না, বলছে সুস্থ হয়ে যাও আর যাই হয়ে যাও, এখন থাকো কিছুদিন। থাকতে গেলে ওদিকে আবার আমার বাপির খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়ে যাচ্ছে। আমার ভাইয়ের বউ একা হাতে সব দিকটা সামলাতে পারছে না। আসলে প্রথম থেকে করলে একটা অভ্যাস থাকে, যেহেতু সংসারে কোনো দায়িত্বই নেয়নি এখনো পর্যন্ত, তাই জন্য ওর অসুবিধা হচ্ছে।
তো মা তাই জন্যে বলছে যে বারে বারে যে বাড়ি চলে যাব। আমি আর কি বললাম যে আজকে হাজব্যান্ড কাজ থেকে আসুক, তাহলে জিজ্ঞাসা করবো, হাজব্যান্ডকে একটু বোঝাবো যে মা বাড়ি চলে যাক, আমি তো সুস্থ হয়ে গেছি, ঘরের কাজকর্ম মোটামুটি সবই পারছি। তো দেখি কি করা যায়। হাজব্যান্ড বাড়ি আসুক, যখন খেতে আসবে তখন আর কি জিজ্ঞাসা করবো। আর এদিকে দেখো মশলাটা কষে নিলাম, আদা রসুন দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমার মা ভেজে রেখেছিল, তো একদম পুরো সেদ্ধ করে ফেলেছে। চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ থেকে ভেজেছে তো সেদ্ধ হয়ে গেছে। তো অল্প একটু জল দিলাম, দিয়ে একটু সেদ্ধ মানে আর যেটুকুটা আর কি বাকি আছে সেদ্ধ হতে, সেটা সেদ্ধ হয়ে গেলে এই যে গরম মশলা দিয়ে আর ডিমগুলো দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা আবার শেষ হয়ে গেছিলো, মাকে আবার বললাম একটু দোকানে যেতে, মা আবার দোকান থেকে একটু গরম মশলা এনে দিল। কালকে রাত্রিরে শেষ হয়ে গেছিলো। কালকে ওই যে রাত্রিরে খিচুড়ি বানিয়েছিলাম, তোমাদের তো বলেছিলাম যে খিচুড়ি বানাবো। তো খিচুড়ি না একদম মাপের ছিল, একটু বেশি হয়নি, একটু বেশি হয়নি বলবো না, অল্প একটু ছিল। সকালবেলা ওই আমি একটু খেয়েছি, বাকিটা কিন্তু ফেলে দিয়েছি। সকালবেলা না ভালো লাগছিল না, বাসি খিচুড়ি, এমনি আমি খিচুড়ি খেতে ভালোবাসি, কিন্তু মাংস দিয়ে খিচুড়িটা না আমার খুব একটা পছন্দ না। আমার ওই ডিম দিয়ে খিচুড়িটাই বেশি ভালো লাগে, তো তাই জন্যে খেলাম না, ফেলে দিলাম। আর আজকে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করতে হবে। 3-4 দিন রান্নাঘরে তো আসেনি, তো রান্নাঘরটা একদম কি বলবো তেল চিটে হয়ে গেছে। কয়েকদিন পরিষ্কার করা হয় না, আর মা তো সবটা করে না, মা যতটুকু পারে করে। আর আগের মতো মা কিন্তু আর কাজও করতে পারে না, তাই মাকে আর কোনো কিছুতে জোর করি না। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি, নিয়ে এখনও 12টার মতো বাজে। তো এখন ভাবছি রান্নাঘরটা সব একটা একটা করে সরিয়ে পরিষ্কার করে মুছবো। যতক্ষণ না নিট অ্যান্ড ক্লিন হচ্ছে আমার একদমই ভালো লাগছে না, সব তেল চিটে হয়ে গেছে। তেলের শিশিগুলো সব বাইরে বার করে দিয়ে এসেছি, ওগুলো কিন্তু বাইরে একদম পরিষ্কার করে মেজে নিয়ে আসবো। আর এখানে এই মশলার কৌটোপাতিগুলো একটু ভালো করে মুছে নিলাম, যেহেতু তেল চিটে হয়েছিল। আমি তো মানে রান্না করতে করতে তোমরা দেখেছো আমি কিন্তু এগুলো পরিষ্কার করে নিই, কিন্তু মা তো করে না। তো তাই জন্য একদম রান্নাঘরটা তেল চিটে হয়ে গেছে। সপ্তাহে একদিন রান্নার পর যদি রান্নাঘরটা এইভাবে নিট অ্যান্ড ক্লিন করা যায়, সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রান্নাঘর যেমনই হোক না কেন, আমার রান্নাঘরটা ছোট, কিন্তু আমি সব সময় গুছিয়ে মুছে পরিপাটি করে পরিষ্কার করে রাখতে বেশি ভালোবাসি। শুধু রান্নাঘর বলবো না, ঘরটাও কিন্তু আমি সব সময় পরিষ্কার করি। তোমরা হয়তো দেখেছো আমি কিন্তু মানে কি বলবো একদম ঘরতালা নোংরা হয়ে থাকতে একদম ভালো লাগে না দেখতে। তো সকালবেলা উঠে দেখছি মা দালানটা মুছেছে, কিন্তু আমার না ঠিক পছন্দ হয়নি। তো তাই জন্য আবার কি করলাম বলো তো, গোটা ঘর দালান আবার আমি সব একদম হাত দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো যতক্ষণ না মনের মতো করে পরিষ্কার করতে পারছি ততক্ষণ শান্তি হয় না। তো এই আর কি শরীর একটু সুস্থ হতেই একদম সংসারের কাজে লেগে পড়েছি। আর রান্নাঘরটা তো একদমই ঢুকতে ইচ্ছা করছিল না, মা কদিন রান্না করেছে তো খুবই নোংরা হয়ে গেছে। তো এই জায়গাগুলো তো আমি প্রতিদিন সাবান দিয়ে পরিষ্কার করি, তো মা তো করে না, মা এমনি কাপড় দিয়ে মুছে নেয়, তাই জন্যই বেশি তেল চিটেটাও হয়েছে। তো আজকে একদম ঘষে মেজে সব একদম চকচকে করে নেব। তো এদিকে র্যাক ট্যাক যা আছে সবই কিন্তু সরিয়ে মুছে পরিষ্কার করব। আজকে যেহেতু বলেছি ডিপ ক্লিন করব, সবটাই করব। আর এখনও পর্যন্ত বাসন পড়ে আছে বাইরে, তবে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিই, তারপরে বাইরের বাসনগুলো আর কি মাজতে যাব। আর সকালবেলা দেখেছিলে ভালোই বৃষ্টি হচ্ছিল, তো সকালবেলা বলবো না, হয়তো ভোর থেকেই আরম্ভ হয়েছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে এখন কিন্তু একটু আর বৃষ্টি নেই, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে বলতে রোদ্দুর হয়তো ওঠেনি, তবে একদম অন্ধকার মতো করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। রোদ্দুর না উঠলেও চলবে, বৃষ্টি হলে একদম ভালো লাগছে না আর। আর এদিকে দেখো এই গাছটা পাতাগুলো একদম থেলচিটে হয়েছিল, তো জালি দিয়ে ঘষে আবার ভালো করে মুছে দিলাম। আর এই বেসিনটাও খুব নোংরা হয়েছিল, মা কয়েকদিন বেসিনটাও ঠিকঠাকভাবে পরিষ্কার করেনি। ওই যে বললাম মা না আগের মতো আর ঘরের কাজকর্ম করতে পারে না, ওই যেটুকুটা করলে হয় সেটুকুটাই করে। তো আমার মায়ের 3টে অপারেশন হওয়ার পর থেকে না আগের মতো আর খাটতে পারে না। তো খাটতে পারে না বলবো না, ঘরে কিন্তু প্রচুর পরিমাণে খাটে, সারা দিনটা রেস্ট পায় না। যেহেতু আমার ঘরের মধ্যে সব কিছু, জলের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু কিন্তু ঘরের মধ্যে, কোথাও বাইরে যেতে হয় না। আর আমার মায়ের ওখানে কি করতে হয় বলো তো, একটু বাসন ধোয়া কিংবা মাছ ধোয়া সবজি ধোয়া সবটাই কিন্তু নিয়ে যেতে হয় ঘাটে। আর জল, খাবার জলটাও আবার কল থেকে ভরতে যেতে হয়, তো এই জন্যেই মায়ের কাজে লেট হয়। তো সমস্ত জল মানে বাথরুমের জল থেকে শুরু করে খাওয়ার জল, রান্নার জল সবটাই কিন্তু বাইরে থেকে বয়ে বয়ে আনতে হয়, সেই জন্যই মায়ের কাছে লেট হয়।
মা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওই 4:30-4টায় উঠে পড়ে, ওই যে ওঠে না, সেই রাত্রি 10টা পর্যন্ত চলতে থাকে মায়ের সংসারের কাজ। আর আমার ভাইয়ের বউয়ের কথা কি বলবো, করে টুকিটাকি করে, তবে মায়ের মতো এতটা জলদি করতে পারে না। কোনো কাজ বললে আনছি তো আনছি, হচ্ছে তো হবে, এরকম একটা ব্যাপার। কোনো মানে কি বলবো, আমরা যেমন সংসারের কাজগুলো টাইমের মধ্যে করার জন্য তাড়াতাড়ি করে প্ল্যান করে কাজগুলো করি, কিন্তু সেইটা ওর মধ্যে নেই। সকালবেলা যেমন বেলাতে ঘুম থেকে ওঠে, তেমন ওই কাজকর্ম করে আস্তে আস্তে করে, তবে করে না বলবো না, করে যতটুকু করে আর কি, নিজের আর কি যতটুকু ইচ্ছা হয় ততটুকু করে। আর আমার মা কিন্তু ওকে কোনো কাজই বলে না করতে, মা যতটুকু পারে আর কি নিজে করে নেওয়ার চেষ্টা করে, হুকুম করে কোনো কিছুই কাজ ওকে দিয়ে করায় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছুই আজকে শেয়ার করে ফেললাম মনের কথা। তো এমন কিছু খারাপ কথা আমি বলিনি, আমি যেটা বলেছি সেটা সত্যি আর কি। আর এদিকে দেখো, ওপরের র্যাকগুলো গোছানো হয়ে গেছে, এখন এই যে নিচের দুটো র্যাক পরিষ্কার করে ঝেড়ে মুছে গুছিয়ে নেব। তো নিচেরগুলো তোমাদের বলি না, নিচেরগুলো খুব একটা নোংরা হয় না, নোংরা হয় ওপরেরগুলো। তো আর উপরের র্যাক তো নোংরা হয়েছে, তার মধ্যে যেখানে ওই ময়দার কৌটোগুলো থাকে ওখানটা তো একদম কি বলবো, হাত দেওয়া যাচ্ছে না, এত অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই। আর এখানে দেখো না, 5 ফোড়ন এনেছিল, ঢালতে একদমই খেয়াল ছিল না। আর এখন যেহেতু বর্ষাকাল, দেখবে দুদিন প্যাকেটের মধ্যে পড়ে থাকলে না কালো হয়ে যাবে, সাদা সাদা ধোঁয়া, মানে কি বলবো কেমন একটা হয়ে যায়। শুকনো লঙ্কা, তারপরে এই 5 ফোড়ন, জিরে, এগুলো না একটু গুছিয়ে ভালো করে রেখে দিতে হয়। আর মাঝে মাঝে একটু রোদ্দুরে দিতে হয়, বর্ষাকালটায় কিন্তু এরকম নষ্ট হয়ে যায় জিনিসপত্র। তো শুকনো লঙ্কা এবারে অল্পই এনেছিল, তাও দেখছি লঙ্কাগুলো সব মানে কি বলবো সাদা মতো হয়ে গেছে। সংসারে দুটো কাজের মানুষ থাকলে অনেক সুবিধা বলো। আমি যেমন এখন মাকে একটা কাজ হুকুম করে দিয়ে আর একটা কাজ করতে লেগে যাচ্ছি, তো এখন যেন কাজকে কাজ বলে মনে হচ্ছে না। আর একা যখন সব দিকটা সামলাতে হয় না, তখন প্রচুর কষ্ট হয়ে যায়। এখন যেহেতু মা আছে, সকালবেলার অর্ধেক অর্ধেক বলবো না, কদিন তো বাসি কাজ সবই করে নিয়েছিল, আমাকে কিছু কাজে আর কি হাত দিতে হয় না। আজকে তবে করেছি, ওই যে মা করেছিল, তারপরও আমার ঠিক মনের মতো হয়নি বলে ঘরটা আবার মুছলাম। তো এখন এই র্যাকগুলো সব পরিষ্কার হয়ে গেছে, কৌটোগুলোও ভালো করে মুছে নিয়েছি। এগুলো না তেল চিটে হয়নি, এগুলো একটু ধুলো পড়েছিল, তো এগুলো মুছে নিলাম। আর এই জায়গাটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে, টালি ওপরের একটা টালি একদমই পুরো নেই, খুলে গেছে, খুলে হয়তো নিচে পড়ে গেছে, সেই জায়গা থেকে জল পড়ে পড়ে এই জায়গাটা একদম ভিজে গিয়ে কি অবস্থা দেখো না, এই কাগজটাও ছিঁড়ে গেছে। আর নিচে যে কাপড়টা পাতা আছে সেটাও কিন্তু ভিজে একদম জল টোপছে। আর ওপরে যে কাগজ দেওয়া ছিল, মানে আমাদের টালির চালে না ব্লু কালারে একটা প্লাস্টিক দেওয়া ছিল, সেই প্লাস্টিকটা রোদ্দুরে জলে নষ্ট হয়ে গিয়ে না ছোট ছোট টুকরো হয়ে হয়ে ওপর থেকে পড়ছে, যেহেতু টালিটা ওপরের ভাঙা, তো ওপর থেকে পড়ছে। সিলিং করা আছে, দেখো জল তো আর মানে কি বলবো আটকাতে পারা যায় না সিলিং থেকে, তো ওপরের টালিটা ভেঙে গেছে বলে ওপর থেকেই জল পড়ছে। আর এই আমার এই জায়গাটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো বাপি আসবে বলেছে, বাপি যদি আসে এই জায়গাটা একদম ভালো করে ঠিক করে দিতে বলবো। শুধু এই জায়গাটা না, যেখান থেকে আর কি জল পড়ছে সেই জায়গাগুলো বাপিকে ঠিক করে দিতে বলবো। আমার হাজব্যান্ড ঠিক করতে পারে, কিন্তু ও না একটা টালি যদি চেঞ্জ করতে ওঠে, ও আরও 10টা টালি ভেঙে দিয়ে নাবে, পারে না। আসল কথা, টালির ওপর দিয়ে কীভাবে হাঁটতে হয় সেটাই জানে না। আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু জানি, আমি তো অবশ্যই জানি, তবে এখন আর ভরসা হয় না, ভয় লাগে, যেহেতু অনেক বছর এইসব দিকে আর কি করা হয় না, তাই এখন খুব ভয় লাগে। তো ওইদিকে দেখো, বাসনের একটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে এই যে বাসনগুলো মেজে নিয়েছিলাম, তো কিছুটা বাসনের জল ঝরে গেছে, সেগুলো গুছিয়ে রাখবো। আর তার আগে এই ছাতাটা সকালবেলা ভিজে গিয়েছিল, ওই যে বাইরে বেরোতে হয়েছিল বলে ভিজিয়েছিল, তো এখন ছাতাটাই বাইরে মিলে দিলাম, শুকনো হয়ে যাবে, দিয়ে আর এই বাসনগুলো এখন গুছিয়ে রাখবো। এখনও কিন্তু বাসন বাইরেতে উপর করা আছে, যেগুলো জল ঝরে গেলে তারপরে গোছাবো। তো রান্নাঘরের কাজ এখন মোটামুটি সবই হয়ে গেছে, আর কিন্তু কাজ নেই, রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, বেশ মনটাও শান্তি লাগছে। তো এখন একটু রেস্ট নেব, আজকে আবার মেয়েকে আনতে যেতে হবে, হাজব্যান্ডের কাজের চাপ আছে। আর আমার কিন্তু এখনও সেলাই কাটেনি, তো আমার সেলাই কাটবে সেই শুক্রবার। তো দেখতে পাচ্ছ একদিকের গালটা কিন্তু খোলা। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।